আচ্ছা, আগের দিন তো আমরা কনসাইনমেন্টের একটা অঙ্ক করেছি, তো একদম সেম অঙ্ক এখানে আর একটা অঙ্ক আজকে আমরা দেখব। এখানে একটা মাত্র চেঞ্জ আছে, আমি অঙ্কটা পড়ি। কৈলাস সেন্ড গুডস অন কনসাইনমেন্ট বেসিস অন ইনভয়েস প্রাইস। এই চেঞ্জটা হচ্ছে এখানে আছে, ইনভয়েস প্রাইস অ্যাট 25% অন কস্ট টু হরি। হরিকে 25% ইনভয়েস কস্ট প্রাইসে কৈলাস জিনিসপত্রগুলো পাঠাচ্ছে, গুডস পাঠাচ্ছে। এই ইনভয়েসে পাঠানোর মানে হচ্ছে এই কৈলাস হরিকে তার কস্ট প্রাইসটা জানাবে না। ঠিক আছে, হরি 10 টাকায় কিনেছে না 15 টাকায় কিনেছে সেটা জানাচ্ছে না। কৈলাস কি করছে, কৈলাস 100 টাকায় কিনে সেটার উপরে 125 টাকা চাপিয়ে দিচ্ছে, চাপিয়ে দিয়ে তারপরে ওটাকে হরিকে পাঠাচ্ছে। ফলে হরি জানতে পারলো না যে কৈলাস এই জিনিসটা কত টাকায় কিনেছে। জাস্ট এই কারণটার জন্য ইনভয়েস প্রাইসে পাঠানো হয়। আর এই ইনভয়েস প্রাইসে পাঠানোর অঙ্ক বেশি পড়ার চান্স আছে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনগুলোতে। আচ্ছা, কত পাঠিয়ে দিয়েছে? 1 এপ্রিল 2024, সেম ডেটা। দেয়ার ওয়াজ এ স্টক অন কনসাইনমেন্ট অফ রুপিস 20,000 টাকা। আগের অঙ্কটা সেম ডেটা। তা এখন যে স্টকটা আছে সেটাও তার মানে হরি তো জানে না যে এটার মধ্যে কত পার্সেন্ট কী বলে টাকা চার্জ করানো আছে। তাহলে সেটা কী করতে হবে, এখানে আমাকে 20,000 টাকা দেখাতে হবে এবং 20,000 টাকার সঙ্গে আমাকে এটা কিন্তু ইনভয়েস প্রাইসে আছে সেটা বুঝতে হবে। হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু সেল অল দ্য গুডস ইন ইনভয়েস প্রাইস অনলি। তাকে বলেই দেওয়া হয়েছে ইনভয়েস প্রাইস ছাড়া অন্য কোনো দামে তুমি মাল বিক্রি করবে না। And he was entitled to get a commission at ₹4% on total sale and 1% del creditor commission for guaranteeing collecting of all sale proceeds. ঠিক আগের দিনের অঙ্কের মতো। ডিউরিং হাফ ইয়ার এন্ডেড অন 30/9/2024, হরি রিপোর্টেড দ্যাট, এবার হরি রিপোর্ট করছে যেগুলো, দেয়ার ওয়াজ এ ক্যাশ সেল অফ ₹1,20,000 অ্যান্ড ক্রেডিট সেল অফ ₹1,05,000, সেম একই ডেটা ডিউরিং দিস পিরিয়ড। হরিজ এক্সপেন্সেস রিলেটিং টু কনসাইনমেন্ট ওয়াজ 3,000 ফর স্যালারিজ অ্যান্ড 500 ফর ইন্স্যুরেন্স, একদম সেম ডেটা। বাট ₹3,000 ওয়াজ গান অ্যাজ ব্যাড ডেট আউট অফ দ্য ক্রেডিট সেল, একদম আগের ডেটা। ডিউরিং দিস পিরিয়ড কৈলাস সেন্ড গুডস ফর ₹2,50,000 অন কনসাইনমেন্ট। কনসাইনমেন্টে 2,50,000 টাকা জিনিস কৈলাস পাঠিয়েছে এই টাইমের মধ্যে। আবার সেম জিনিস বলেছে, প্রিপেয়ার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ক্যালকুলেশন দ্য ব্যালেন্স আউটস্ট্যান্ডিং উইথ হরি রিলেটিং টু কনসাইনমেন্ট। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটা আমরা কীভাবে করব, ঠিক আগের দিনের অঙ্কের মতনই এখানে আমরা যে ওপেনিং স্টক থেকে শুরু করেছিলাম আমরা আজকেও সেভাবে করছি। অঙ্কটা শুরু করা যাক। তাহলে কি হয়েছে, কৈলাসের কাছে প্রথমে কি ছিল, একটা ওপেনিং স্টক ছিল। তাহলে আমি ডেটগুলোকে ইগনোর করছি, ওপেনিং স্টক, এটা আমাকে 20,000 লিখতে হবে কারণ ডেটাটা বলা আছে। এটা যেহেতু ইনভয়েস প্রাইসে আছে তাই অঙ্কটা করার সঙ্গে সঙ্গে আমাদের কী করতে হবে, এখানে বাই স্টক রিজার্ভ করতে হবে, RESERVE। এই যে স্টক রিজার্ভ, এইটার পরিমাণটা কত? স্টক রিজার্ভ আমি জানি, এই যে এখানে 20,000 টাকা পাঠানো স্টক আছে সেটা অ্যাকচুয়ালি 125%। তাহলে কি করতে হবে, 20,000 এর 25 হচ্ছে আমার স্টকে আছে আর 125 হচ্ছে আমার দাম হয়ে আছে। এই 20 মানে অ্যাকচুয়ালি 125, তাহলে এটা কাটাকাটি করলে এটা 5 হয়। তার মানে 5 দিয়ে ভাগ করলে যা দাঁড়াবে সেটাই হচ্ছে আমার এর উপরে স্টক রিজার্ভ করতে হবে, মানে আমার এক্সট্রা চাপানো আছে। তাহলে এখানে আমি তখন লিখলাম স্টক রিজার্ভ 4,000 টাকা, অর্থাৎ 20,000 টাকার মাল আমি পাঠিয়েছি বটে হরিকে বিক্রি করার জন্য, কিন্তু তার মধ্যে আমি স্টক রিজার্ভ, তার মধ্যে স্টক হিসাবে রিজার্ভ হয়ে আছে আমার 4,000 টাকা, অর্থাৎ 4,000 টাকা বেশি দামে আমি তাকে পাঠিয়েছি। ফার্স্ট ডেটা হয়ে গেল। তারপরে কি বলছে, তাহলে এখানে আমি এই ডেটাটার কাজ আমি করে দিয়েছি। আচ্ছা, তারপরে কমিশনের কথাটা এখানে বলা আছে। তারপরে যে কথাটা এখানে বলা আছে সেটা হচ্ছে সেল হচ্ছে 1,20,000 আর 1,05,000, সেই দুটো যেহেতু ডেল ক্রেডিটরে কমিশন দেওয়া আছে তার মানে হচ্ছে সমস্ত টাকাটাই আমি কালেকশন করব হচ্ছে হরির কাছ থেকে, অর্থাৎ সানডে ডেটর্স ক্রেডিটর্সের কোনো গল্প এখানে থাকবে না, ধারে বিক্রির। ঠিক আছে, ঠিক আগের দিনের মতো এখানে দুটো খরচগুলো দেখে নিচ্ছি। খরচগুলো কি না, প্রথমে সেলগুলো, তাহলে 1,20,000 সেল হলো, তারপরে সেল আছে ক্রেডিট সেল আছে 1,05,000, আমরা এই দুটো বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে বাই
যেহেতু এই সেলগুলো করেছে হরি, টাকা পয়সা তো আর আমরা পাইনি, তাই জন্য আমরা এখানে হরি অ্যাকাউন্ট লিখব। হরির কাছে পাবো, তার হিসেবের মধ্যে এখানে চলে গেল, এখানে সেল কথাটা লিখলাম 1,20,000। আচ্ছা, সেল বাই হরি অ্যাকাউন্ট ক্রেডিট সেল 1,05,000 হলো। এই সেলের উপরে কিন্তু আমি কোনো রিজার্ভ করব না, ঠিক আছে? আচ্ছা, হলো। তারপরে দেখা যাক কী আছে। তারপরে দেখাচ্ছে এখানে যে আমার ডিউরিং দ্য পিরিয়ড কৈলাস গুডস সেন্ড করেছে হচ্ছে 2.5 লক্ষ টাকার। এটাকে এবার আমরা লিখব। কি লিখব? টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, ঠিক আছে, 2,50,000। তাহলে আমরা কি জানি? এটা ইনভয়েস প্রাইসে পাঠিয়েছে, তার মানে এটা ইনভয়েস প্রাইসে আছে, তার মানে এটাও আবার কী করতে হবে আমাকে? এটা বাদ দিতে হবে। এই যে যেটুকু চাপিয়ে রেখেছি সেটুকু বাদ দিতে হবে। কীভাবে দিতে হবে? আবার এখানে বাইটা তো লেখাই হয়ে গেছে, গুডস সেন্ড অন কনসাইনমেন্ট। আমি একই জিনিস ডান দিকেও লিখলাম, দিয়ে ব্র্যাকেটে লিখে দেবো লোডিং। আমি এই লোডিংটাকে বাদ দেবো। লোডিংটাও তাহলে কত হবে? এই যে 2.5 লক্ষ টাকা, তার 5 ভাগ গিয়ে 1 ভাগ, তার এটাকে 5 দিয়ে ভাগ করলে 25, 5 5 50,000 টাকা। তাহলে আমি এখানে 50,000 টাকার লোডিং মেরে দিলাম। এরপরে আসছে আমাদের খরচের দিক দেখা। খরচের দিকে কনসাইনমেন্টের এই যে 3,000 টাকা খরচ হয়েছে স্যালারি, আর 500 টাকা খরচ হয়েছে ইন্স্যুরেন্স। এই জিনিসটা আমি একবার তুলে দিই। এই খরচটা করেছে কে? অ্যাকচুয়ালি এই খরচটা করেছে হরি। তাহলে হরি তো এই টাকাটা কেটে নেবে তার ব্যালেন্স থেকে। তাহলে হরি অ্যাকাউন্ট করলাম, ব্র্যাকেটে লিখব স্যালারিজ 3,000 টাকা, ইন্স্যুরেন্স 500 টাকা, আর একটা কী আছে? 3,000 টাকা তার চলে গেছে হচ্ছে ব্যাড ডেপ্ট। কিন্তু যেহেতু আমি ডেল ক্রেডিটের কমিশন দিচ্ছি, তাই জন্য এই ব্যাড ডেপ্টের পারপাসে যে 3,000 টাকা খরচ হয়েছে সেটা কিন্তু আমাকে এখানে দেখালে চলবে না, অর্থাৎ এটাকে আমাকে ইগনোর করে দিলাম এই পার্টটুকু। আচ্ছা, এইবার কি হলো? এবার আমাদের দুটো জিনিস করা বাকি আছে, এক হচ্ছে কমিশন আর এক হচ্ছে স্টক। কমিশনটা তো আগের দিনের মতো 4% আর 1% অন টোটাল সেল। তাহলে আমি কমিশনের জন্য একটা ওয়ার্কিংস করে দিই। ক্যালকুলেশন অফ হচ্ছে কমিশন, এক নম্বরে বলবো টোটাল সেল হচ্ছে 1,20,000 প্লাস 1,05,000 সমান 2,25,000। টোটাল কমিশন হবে নর্মাল কমিশন 2,25,000, এটা আগের সঙ্গে সেম, 4% সমান 9,000 টাকা। আর ডেল ক্রেডিটের কমিশন এই 2,25,000 উপরে গণিত হচ্ছে আমার 1%, মানে হচ্ছে 2,250 টাকা। এই যে ক্যালকুলেশনটা বেরোলো, এটা আমি যেহেতু ওয়ার্কিংস 1-এ লিখলাম, তাহলে আমি এখানে চলে আসলাম কমিশন বলে। কমিশন এইটা ওয়ার্কিংস 1 দিয়ে দিলাম, ওয়ার্কিং নম্বর 1। এটা জায়গা এখানে পাচ্ছি না, একটু ছোটো ছোটো করে বড় করে লিখতে হবে। তাহলে 9,000 ডেল ক্রেডিটের কমিশন, এটাও ওয়ার্কিং নাম্বার 1, 2,250 টাকা। এই পর্যন্ত হলো। এবার আমাকে ক্লোজিং স্টক, এবার কতটুকু স্টক পড়ে আছে সেটা দেখতে হবে। কীভাবে হবে? বাই স্টক অন কনসাইনমেন্ট কত আছে টোটাল। আমি একটা ওয়ার্কিংসে চলে যাচ্ছি, আবার ওয়ার্কিংস 2, এটা আমি দিলাম নাম। ক্যালকুলেশন অফ স্টক রিজার্ভ হলো। টোটাল এখানে কি ছিল?
ইনভয়েস প্রাইসেই যখন করব, সব ইনভয়েস প্রাইস অফ ওপেনিং স্টক 20,000, অ্যাড গুডস সেন্ড 2,50,000, 2,70,000 হলো। যেহেতু আমাকে বলেই দেওয়া আছে ইনভয়েস প্রাইসেই তুমি সব মাল বিক্রি করবে, তাহলে যা বিক্রি হয়েছে লেস গুডস সোল্ড সেটা তো সরাসরি আমি বাদ দিতে পারবো, 2,25,000। তাহলে আমার ভ্যালু অফ ক্লোজিং স্টক, হবে এটা থেকে এটা বিয়োগ করলে 45,000 টাকা। তাহলে এই 45,000 টাকা যেটা হলো সেটা হলো আমার ভ্যালু অফ ক্লোজিং স্টক। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ক্লোজিং স্টকের ভ্যালু বলে 45,000 টাকা লিখতে হবে। কিন্তু এই 45,000 টাকার মধ্যে তো স্টক রিজার্ভ আছে, কারণ এটার মধ্যে তো দাম এক্সাজারেট করে রাখা আছে, 25% বেশি আছে। তাহলে সেটাকে আবার স্টক রিজার্ভ হিসেবে এদিকে বাদ দিতে হবে। টু স্টক রিজার্ভ কত হবে, 5 9 45, তার মানে 9,000 টাকা। ঠিক আছে, এবার আমাদের কাজ বাকি আছে শুধু যোগ বিয়োগটা করে ফেলা। এই যোগ বিয়োগটা করলে এখানে আমি দেখে নিলাম যে কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 3,24,000 টাকা। তাহলে এখানেও 3,24,000 টাকা আসবে। তাহলে যে বাদ বাকি যে অংশটা সেটাকে আমি প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে লিখতে হবে প্রফিট অন কনসাইনমেন্ট ট্রান্সফার্ড টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস এভাবে লিখে দিলাম, লস অ্যাকাউন্ট, এই ব্র্যাকেট শেষ করে দিলাম। এইবার এখানে প্রফিটটা কত হবে, 30,250 টাকা। সেই আগের দিনের অঙ্কর মতন, অঙ্কটার আমি আগের দিনের অঙ্কটা দেখাই, আগের পাতাতেই ছিল। আগের দিনের অঙ্কে কি হয়েছিল, এখানেও কিন্তু সেই 30,250 টাকায় প্রফিট বেরিয়েছিল। সেখানে আমি কস্ট প্রাইসে দিয়েছিলাম এটা, আর বিক্রিগুলো সব ইনভয়েস প্রাইসে ছিল। এই যে 40,000 টাকা বেরিয়েছিল, এখানে 2 লক্ষ টাকা পাঠানো হয়েছিল। কিন্তু এটাকে পরের বার কী করলো, এটাকেই 2.5 লক্ষ টাকা পাঠালো। কিন্তু এটারই তো হচ্ছে লোডিং আবার চলে গেল, 50,000 টাকা আবার চলে গেল। ফলে আলটিমেটলি অঙ্কটা তো একই অঙ্ক, প্রফিটটাও কিন্তু আমার একই বেরোলো। ইনভয়েস প্রাইসে দিই আর কস্ট প্রাইসে দিই, প্রফিট তো আমার একই থাকবে। এখানেও কিন্তু ঠিক সেম জিনিসটাই দেখা গেল, প্রফিটটা সেই 30,250 টাকায় থাকলো, কিন্তু মেথডগুলো পুরো আলাদা থাকার কারণে এখানকার ডেটাগুলো সব পাল্টে গেল। এবং হরির কাছে এটা জানাই গেল না, হরি জানতেই পারলো না যে আমি কত টাকায় জিনিসটা কিনেছিলাম, এই 2.5 লাখ টাকার জিনিসটা কত টাকায় কিনেছিলাম। এইবার পড়ে থাকলো হরি অ্যাকাউন্ট। হরি অ্যাকাউন্টটা খুব সহজ, আগের দিনের সঙ্গে সঙ্গে বলেছি। এখানে যেখানে হরি যেগুলো লেখা আছে, এখানেও সেই হরি নামগুলো করতে হবে। যেরকম বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট এখানে কত আছে আমি সেটাকে যোগ করে দিই। ডেলকেরের কমিশন দেখে নিই, আগের দিনের কত ছিল, আগের দিনে ছিল 14,750। তাহলে এখানে 14,750 যোগ করে বসিয়ে দিলাম, আর নতুন করে যোগ বিয়োগ করতে হবে না, 14,750, তার কারণ তার কমিশনটা তো একই। আর এইখানে টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, এখানে দেবো ক্যাশ সেল করেছিল 1,20,000, এটা আমি পাবো, আর কৈলাস পাবে টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্রেডিট সেল 1,05,000, এটাও আমি কৈলাসের কাছ থেকে পাবে, কৈলাস হরির কাছ থেকে পাবে। এখানে 2,25,000 টাকা যেটা টোটাল সেল, সেই টাকাটা পাবে কৈলাস। এবার 14,750 টাকা বাদ যাবে, তাহলে 2,25,000 থেকে 14,750 বাদ দিলে কত থাকে, আগের দিন করেছিলাম 2,10,250। তাহলে বাই ব্যালেন্স সিডি কত থাকবে, 2,10,750, এই টাকাটা এখন হরি পাঠাবে কৈলাসকে। ব্যাস, তাহলেই আমার অঙ্কটা শেষ হলো। আগের দিনের মেথড, আগের দিন আর এই দিনের অঙ্কর ডেটাগুলো পুরো সেম, শুধুমাত্র একটাই পার্থক্য ছিল যে এখানে আমি ইনভয়েস প্রাইস লিখেছিলাম, সেই ইনভয়েস প্রাইসটা আমার এখানে হওয়ার জন্য এখানে এই ধরনের অঙ্কটা পাল্টে গেল। গোটা অঙ্কটাই আর গোটা প্রশ্ন এবং গোটা অঙ্ক এখানে দেখা যাচ্ছে। আপনাদের যাদের সুবিধা হবে তারা এখান থেকে পুরো জিনিসটা দেখে নিন। ধন্যবাদ।